Welcome to our channel Education Bangla. Please never forget subscribe our YouTube channel. হ্যালো ফ্রেন্ডস, আবারও স্বাগতম জানাচ্ছি এডুকেশন বাংলা গ্রুপে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে ভালো রাখার জন্য আজকেও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটির নাম হলো হাউ টু রাইট এ গ্রাফ। আপনারা জানেন গ্রাফ দুই ধরনের হয়। যাই হোক, আমাদের এই ভিডিওটি ক্রিয়েট করেছে ওহিদুল ইসলাম সাকিব আগের ভিডিওটির মতো। আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার কাছে চলে যাব। তবে আপনাদেরকে বিদায় নেওয়ার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর ব্রেকের পর সরাসরি চলে যাব ওহিদুল ইসলাম সাকিব তার কাছে। ভালো থাকুন সবাই, ফিরছি ছোট্ট একটি ব্রেকের পর। Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো, আমি ওয়াবিল ইসলাম সাকিব, এডুকেশন বাংলায় কথা বলছি। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে। সো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের টপিকে চলে যাই। সো গ্রাফ বলতে আসলে এমন একটি চিত্রকে বোঝায় যা কোনো তথ্যকে উপস্থাপন করার জন্য তৈরি করা হয়। এখানে বিশেষ করে দুই বা ততোধিক রাশির মধ্যে সম্পর্ক নির্দেশ করা হয়। সো চলুন আমরা এটি নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা কথা বলবো বিভিন্ন রকমের গ্রাফস বা চার্ট নিয়ে। সো চলুন প্রথমেই আমরা জেনে নিই এগুলোর প্রকারভেদ বা ব্যবহার সম্পর্কে। প্রথমেই আমরা জানবো বার গ্রাফ বা চার্ট সম্পর্কে। এখানে বিভিন্ন সময়ে সংগৃহীত দুই বা ততোধিক একই জাতীয় তথ্যের মধ্যে তুলনা বোঝাতে আমরা এই চার্টটি বা গ্রাফটি ব্যবহার করি। সো আমরা যখন সমজাতীয় দুই বা ততোধিক তথ্যের মধ্যে তুলনা করব তখন আমরা তাকে বার চার্ট বা বার গ্রাফ বলবো। তারপর আমরা চলে যাব পাই গ্রাফ বা পাই চার্টে। সো এখানে মূলত শতকরা হার দেখানোর জন্যই আমরা পাই চার্টটা বা পাই গ্রাফটা ইউজ করে থাকি। সো পাই গ্রাফের কাজ হলো শতকরা হার দেখানো মূলত। সো তারপর আমরা চলে যাব লাইন গ্রাফ বা লাইন চার্ট। সো এখানে আপ অ্যান্ড ডাউনস অথবা উত্থান পতন আমরা যেটাকে বলি বাংলায়, এইটা দেখাতে লাইন গ্রাফ ব্যবহার করা হয়ে থাকে। এবং তারপর আমরা যদি লাইন গ্রাফে বলি, এখানে বিভিন্ন ধরনের লাইন গ্রাফ থাকতে পারে। সিঙ্গেল লাইন গ্রাফ, যেখানে একটি লাইন থাকবে গ্রাফের ভিতরে। তারপর ডাবল লাইন গ্রাফ, দুইটি লাইন থাকবে। তারপর ট্রিপল লাইন গ্রাফ, এখানে তিনটি লাইন থাকবে। অ্যান্ড সর্বশেষে সেটা হলো মাল্টি লাইন গ্রাফ। এখানে অনেক প্রায় 3-এর অধিক গ্রাফ থাকতে পারে। সো এগুলো হলো বেসিক্যালি খুব গুরুত্বপূর্ণ গ্রাফ বা চার্টের প্রকারভেদ আমরা যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। তো গ্রাফ আমরা বিভিন্ন স্টেপে লিখতে পারি। সো এখানে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। প্রথমেই আমরা একটা গ্রাফে যেটি দিয়ে শুরু করব সেটি হলো ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা এরকম হতে হবে যেই সেন্টেন্সে ওভারঅল পুরা টপিকটা নিয়ে একটা সামারি আমরা পাবো। যদি আমরা আরও ক্লিয়ারলি বলি, ওই বাক্যের ভিতরে অবশ্যই পুরাটা আমরা যে গ্রাফটা নিয়ে আলোচনা করব ওই পুরাটা জিনিস, ওই সেন্টেন্সটা একটা সামারি টাইপস হবে। সো আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু করব। লাইক সেন্টেন্সগুলো এরকম হতে পারে, আমি যদি এক্সাম্পল দিই, দ্য গ্রাফ শোস দ্যাট। তারপর আমরা শুরু করতে পারি যে এই গ্রাফটা আসলে কী নিয়ে বা কিসের মধ্যে তুলনা, কী নিয়ে আলোচনা করা হচ্ছে তা নিয়ে আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু করব গ্রাফটা। তারপর সেকেন্ডলি ডিসক্রিপটিভ পার্ট বা বর্ণনামূলক অংশ, ওইটিতে চলে যাব। সো এখানে আমরা আমাদের মতো করে
তবে আমি একটা জিনিস মেনশন করতে চাই যে গ্রাফ অ্যান্ড চার্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই নিজের ভাষায় লেখার দক্ষতা অর্জন করতে হবে। আমাদের কিছু কমন ওয়ার্ডস জানতে হবে, ওইগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো আমি স্টেপ বাই স্টেপ যাই। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের পরে আমরা চলে যাব ডিসক্রিপটিভ পার্ট বা বর্ণনামূলক অংশে। সেখানে আমরা গ্রাফ অ্যান্ড চার্টটি বর্ণনা করতে পারবো। আমরা যেভাবে বর্ণনা করতে চাই বর্ণনা করতে পারবো। সো তারপরে যে 3 নাম্বার এবং শেষ পার্টটা ওইটা হলো কনক্লুসিভ পার্ট। এটা আমরা উপসংহার হিসেবে বলতে পারি যে ফিনিশিং লাইন। সো ওই লাইনগুলোতে আমরা এভাবে আমরা আমাদের ব্যক্তিগত মতামত, যদি আমি আরও ক্লিয়ারলি বলি, ওই জায়গাটিতে বর্ণনাকারীর ব্যক্তিগত যে মতামতটা সেটা প্রতিফলিত হবে। এবং এই অংশের শুরুতে আমরা যদি এক্সাম্পল দেই, এসব ওয়ার্ড ইউজ করতে পারি: সো, দেয়ারফোর, দাস, দ্যাটস হোয়াই, ইন ফাইন, ইন কনক্লুশন, হ্যান্স, এগুলো আমরা উল্লেখ করতে পারি অ্যাজ কনক্লুটিভ ওয়ার্ড। সো এগুলা দিয়ে আমরা আসলে মেইনলি একটা গ্রাফ বা চার্ট মানে এই স্টেপ ফলো করে লিখতে পারি। 3টা স্টেপ আবারও বলছি: ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, ডিসক্রিপটিভ সেন্টেন্স, ডিসক্রিপটিভ পার্ট এবং কনক্লুসিভ পার্ট। সো এই 3টা পার্টে আমরা গ্রাফটা লিখব। তো আমরা গ্রাফ বা চার্ট লেখার সময় কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, বা কিছু কিছু টেকনিক যদি আমি বলি, যে এখানে অবশ্যই বিস্তারিত বর্ণনা দেওয়ার থেকে বিরক্ত থাকতে হবে। কারণ আমরা যদি বিস্তারিত বর্ণনা দেওয়া শুরু করি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, যেটার কোনো দরকার নেই। তারপর অবশ্যই আমাদের বর্ণনার ভিতরে মূল বৈশিষ্ট্য ও তথ্য তুলে আনতে হবে। ওই মূল বৈশিষ্ট্য বা তথ্যগুলো আমাদের অ্যাট এনি কস্ট আমাদের গ্রাফের বর্ণনার ভিতরে আনতে হবে। এবং অবশ্যই ধারণা বা অনুমান করে কোনো তথ্য আমরা সংযোগ করতে পারবো না। তো এগুলি গ্রাফের বেসিক যে নিয়মগুলো। সো অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন গ্রাফটা শেষ করব আমাদের সামগ্রিক বিষয়ের উপর আমাদের মন্তব্য দিয়ে আমরা গ্রাফটা শেষ করব। সো আমি তাও আপনাদের সুবিধার জন্য গ্রাফ ও চার্টে ব্যবহৃত কিছু কমন ভোকাবুলারি বলে দিচ্ছি। আর কারণ একই ভোকাবুলারি বারবার ইউজ করলে গ্রাফটা দেখতে সুন্দর হয় না, সো ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা কম। সো আমি কিছু ভোকাবুলারি বলছি। প্রথমে যদি আমি বলি যে ফল, কমে যাওয়া বা ডাউন হওয়া, পড়ে যাওয়া অর্থে আমরা ফল ব্যবহার করতে পারি যদি কোনো জায়গায় এরকম আমরা পাই। তারপর ড্রপও ইউজ করতে পারি, কমে যাওয়া বা ফল করা, ফল, ড্রপ। তারপর আপনার প্লামেট, এগুলা একই ধরনের ওয়ার্ড। সিঙ্কও একই ধরনের ওয়ার্ড, যে লাইক নিচে নেমে যাওয়া। ধরেন কোনো বছর একটা জিনিস অনেক বেশি ছিল, হঠাৎ করে ওইটা কমে গেল, সো তখন আমরা সিঙ্কও ইউজ করতে পারি। তারপর গো ডাউন অর্থ নেমে যাওয়া, ওইটা আমরা ইউজ করতে পারি। তো আমরা যদি এখন বেড়ে যাওয়া অর্থে বেশি ইউজ করতে চাই, পিক আপ ইউজ করতে পারি আমরা, পিক আপ অর্থ বেড়ে যাওয়া। তারপর আপনার BWM, বুম অর্থ অনেক পরিমাণে বৃদ্ধি পাওয়া, এটাও আমরা ইউজ করতে পারি। তারপর আছে জাম্প, রাইজ, ইনক্রিজ, গো আপ, ইমপ্রুভ। এগুলো আসলে আমরা কোনো কিছু বৃদ্ধি পেলে ওইটা ইউজ করতে পারি। ওইটা অবশ্যই ক্ষেত্র বিশেষে আমাদের ইউজেসটা আরও ক্লিয়ারলি জানতে হবে। তারপর যদি কোনো কিছু স্থির থাকে, আমরা গ্রাফে দেখতে পাচ্ছি যে স্থির আছে, তখন আমরা ইউজ করতে পারি স্টেবিলাইজড অর্থ অপরিবর্তনীয় থাকা। তারপর স্টেবল, এগুলো ইউজ করতে পারি। তারপর বৃদ্ধি পাওয়ার যে বিষয়গুলো, যদি খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় কোনো গ্রাফের কোনো আমরা দেখতে পারি যে ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন আমরা গ্র্যাজুয়ালি ইউজ করতে পারি। গ্র্যাজুয়ালি, GRADUALLY, গ্র্যাজুয়ালি ইউজ করতে পারি। তারপর আমরা স্লোলি, ধীরে ধীরে বাড়লে স্লোলি আমরা ইউজ করতে পারি। স্টেডিলি, গ্র্যাজুয়ালি, স্লোলি, স্টেডিলি, সবগুলোই ধীরে ধীরে অর্থে ইউজ করা হয়। কোনো কিছু ধীরে ধীরে বাড়লে বা ধীরে ধীরে কমলে আমরা স্লোলি, গ্র্যাজুয়ালি, স্টেডিলি এগুলা ব্যবহার করতে পারি। এবার যদি কোনো কিছু খুব দ্রুত বৃদ্ধি পায় বা কমে, তখন আমরা র্যাপিডলি ইউজ করতে পারি।
তারপর আমরা যদি আরও ইউজ করতে চাই খুব দ্রুত গতি অর্থে ফাস্টলি, এটাও ইউজ করতে পারি আমরা। সো এভাবেই বেসিক্যালি আমরা গ্রাফটা লিখতে পারি। আর অবশ্যই এটা যেহেতু একটা ক্রিয়েটিভ রাইটিং, সো আমাদের গ্রাফটাতে একটু মানে খুবই রাইটিং স্কিল খুবই ভালো থাকতে হবে। রাইটিং স্কিল যত ভালো হবে আমাদের গ্রাফটা ততই সুন্দর হবে, এবং যত আমরা সিমিলার ওয়ার্ড জানবো বা ভোকাবুলারি জানবো ততই আমাদের জন্য বেটার। সো আজকের মতো আমি এখানেই এই টপিকে আলোচনা শেষ করছি। সবাইকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।